এর মানে হচ্ছে যে একটা লুটপাটের অর্থনীতি তৈরি হয়েছে এখানে। তাহলে এইভাবে যদি আমি কন্টিনিউয়াসলি ঋণ করে ঘি খেতে থাকি তাহলে যেটা হবে, আমার রাষ্ট্র একসময় দেউলিয়া হয়ে যাবে। তা না হলে যেটা হবে, এই বাজেট প্রথাগত বাজেট হবে, এবং এই প্রথাগত বাজেট কিন্তু আমাদের কোনো আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না। কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংক এবং আর্থিক খাতের বিভিন্ন ডিপার্টমেন্টের যে তথ্য, এটা একটার সাথে আরেকটা সামঞ্জস্যপূর্ণ ছিল না, এবং বারবার প্রমাণিত হয়েছে যে আওয়ামী সরকার যেই গ্রোথটা, অর্থনীতির যে গ্রোথ আমাদেরকে জাতিকে দেখিয়েছে, সেটা আসলে একটা মিথ্যাচারের বয়ান ছিল, একটা ফুলিয়ে ফাঁপানো একটা অর্থনীতি ছিল, যে অর্থনীতি আসলে রিয়েল না। এবং এটা যে রিয়েল না সেটা বুঝবেন কিভাবে? সেটা বুঝবেন, একটা ইন্ডিকেটর হচ্ছে যে প্রতি বছর আমরা বাংলাদেশ ব্যাংক থেকে আপনার কোটিপতির সংখ্যা কত সেটার একটা হিসাব দেয়। এই বছর কয়জন কোটিপতি হয়েছেন? আপনি দেখবেন আওয়ামী লীগের প্রতি বছর আমাদের দেশে কোটিপতির সংখ্যা বেড়েছে, লক্ষাধিক কোটিপতি আছে। এবং এটা কিসের ভিত্তিতে করে? যে সরকারের ব্যাংকগুলোতে, বাংলাদেশের যে ব্যাংকগুলো আছে, এই ব্যাংকগুলোতে কোটি টাকার ফিক্সড ডিপোজিট আছে এইরকম, অথবা কোনো একটা অ্যাকাউন্টে 1 কোটি টাকা আছে এইরকম কি পরিমাণ অ্যাকাউন্ট আছে। এর বাইরেও কিন্তু আপনার প্লটের মালিক, ফ্ল্যাটের মালিক, এরকম আরো লক্ষ লক্ষ মানুষ আছে যারা কোটিপতি। তাহলে এত যদি অর্থনীতির গ্রোথ হয়, প্রতি বছর আমাদের কোটিপতির সংখ্যা বাড়ছে, তাহলে বেকারত্ব কমছে না কেন? আপনি দেখবেন প্রতি বছর কিন্তু আবার লাখে লাখে বেকার যুবকদের সংখ্যাও বেড়েছে। তাহলে দুইটা তো একসাথে চলতে পারে না, যে আমার দেশের অর্থনীতি খুব ভালো, আমার দেশে আপনার অনেক মানুষ কোটি টাকার মালিক হচ্ছে, কিন্তু আমার দেশে প্লট ফ্ল্যাটের মালিক হচ্ছে, কিন্তু বেকার যুবকদের চাকরি হচ্ছে না। এর মানে হচ্ছে যে একটা লুটপাটের অর্থনীতি তৈরি হয়েছে এখানে। আমার আপনার ব্যাংকে গচ্ছিত টাকা অথবা রাষ্ট্রের টাকা লুটপাট করে মানুষ প্লট ফ্ল্যাটের মালিক হয়েছে, ব্যাংকে টাকার মালিক হয়েছে, এফডিআর করেছে, বিদেশে টাকা পাচার করেছে, কিন্তু সেটা দিয়ে বাংলাদেশের অর্থনীতি আসলে ঘুরে দাঁড়ায় নাই। দেশের 40টা ব্যাংক রেড জোনে চলে গেছে। আপনাদের মনে থাকার কথা, আওয়ামী লীগের শেষ আমলটাতে 5,000 টাকার একটা চেক পর্যন্ত আমাদের গ্রাহকরা ভাঙাতে পারে নাই। ব্রাঞ্চের পর ব্রাঞ্চ, এলাকার পর এলাকা বিভিন্ন জায়গায় গেছে। 1 লাখ 2 লাখ টাকার জন্য চেক ক্লিয়ার করবার জন্য সেন্ট্রাল ব্যাংক অথবা হেড অফিসের ক্লিয়ারেন্স লাগবে, এই ধরনের চেষ্টাও আমরা দেখেছি। তো সেই রকম একটা ভঙ্গুর অর্থনীতি অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছে, এবং এটা বিএনপি সরকারও পেয়েছে। তাই আজকে আমাদের যেই প্রস্তাবনা থাকবে অথবা যেই সমালোচনাগুলো থাকবে, সেটা হচ্ছে সামগ্রিক। এটার পুরো দায় আসলে বিএনপি সরকারের না, এইটা মাথায় রেখে আপনাদেরকে পুরোটা করতে হবে। তবে এইটার দায়িত্ব হচ্ছে বিএনপি সরকার এই সিচুয়েশনটাকে ম্যানেজ করতে পারছে কিনা, এটার দায় তাদের শতভাগ। তো সেই জায়গা থেকে আমাদের প্রথম বক্তব্য হচ্ছে যে এখন পর্যন্ত বাজেট সংক্রান্ত যে আলোচনাগুলো অথবা মাননীয় অর্থমন্ত্রীর যেই বক্তব্যগুলো আমরা দেখছি, তাতে প্রথাগত আলোচনা ছাড়া মোটা দাগে সংস্কারমুখী কোনো আলোচনা আমরা এখনো দেখি নাই। দেখেন, জুলাইয়ের গণ অভ্যুত্থান 24-এ যে একটা বড় ঘটনা ঘটে গেছে, এইটা কিন্তু শুধুমাত্র কোটা বিরোধী আন্দোলন আকারে দেখার সুযোগ নাই, যে আমার চাকরির কোটা 60 থেকে 10-এ 5-এ 7-এ নামায় নিয়ে আসো। এই আকাঙ্ক্ষাটা কিন্তু একটা সামগ্রিক আকাঙ্ক্ষা ছিল, এবং এর সাথে কিন্তু অর্থনীতি জড়িত। এটার সাথে যত না রাজনীতি জড়িত, কোটা বিরোধী আন্দোলনটা কিন্তু মোর অর্থনৈতিক ছিল। কারণ আমাদের লক্ষ লক্ষ শিক্ষিত তরুণ তরুণীরা চাকরির বাজারে ঢোকার পরে দেখতে পাচ্ছে যে দলীয় নেতাকর্মী, কার দাদা কার নানা কত বছর আগে কোন রাজনৈতিক দল করে একটা ভুয়া সনদ জোগাড় করছে, সেই সনদের ভিত্তিতে সে এখনো চাকরি পায়। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, মেডিকেল, চবি, রাবি সবিতে পড়ে সে এখন একটা চাকরির বাজারে ঘুরছে, কিন্তু চাকরিটা পাচ্ছে না, কারণ তার দাদার নানার ওই ভুয়া সনদটা নাই। তো এই বাস্তবতায় কিন্তু এই আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে যে আমি এই রাষ্ট্রের নাগরিক, কিন্তু তার অর্থনৈতিক সুযোগ সুবিধার যে একটা অংশীজন আমারও যে একটা হিস্সা আছে, এই হিস্সাটা এই রাষ্ট্র আমাকে দিচ্ছে না। কিসের ভিত্তিতে? কোটা নামক একটা আইন করে দিয়েছিল বলে আমি পাই নাই। তাহলে এই বাজেটের মধ্য দিয়ে 24-এর গণ অভ্যুত্থানকে রিফ্লেক্ট করবার একটা আকাঙ্ক্ষা কিন্তু আমাদের কাছে আছে, যে জুলাই জাতীয় সনদ, গণভোটের যে গণরায়,
এর প্রত্যেকটা জিনিসকে কিন্তু আপনার এই বাজেটের মাধ্যমে রিফ্লেক্টেড করতে হবে। তা না হলে যেটা হবে, এই বাজেট প্রথাগত বাজেট হবে এবং এই প্রথাগত বাজেট কিন্তু আমাদের কোনো আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না। দ্বিতীয় কথা হচ্ছে, দেখবেন যে প্রতি বছর বাজেট আসলেই আমরা প্রচুর অঙ্ক নিয়ে কথা বলি। গত বছর এটা কত টাকা ছিল, তো এই বছর এইটা বেড়ে কত টাকা বাড়ানো হইলো, কত হাজার কোটি টাকা, লক্ষ কোটি টাকা, এবং আপনি দেখবেন যে শুধু টাকা বাড়ায় বাড়ায়। 72 সালে আমাদের যখন প্রথম বাজেট হয় 782 অথবা 786 কোটি টাকার একটা বাজেট ছিল। আপনার তখন সোনার ভরি ছিল 150 টাকা, এখন সোনার ভরি হচ্ছে 2.25 লক্ষ টাকা। এখন আপনি চিন্তা করে দেখেন যে আসলে আমার বাজেটের সাইজ বাড়ছে কিনা, যে আপনি 786 কোটি টাকা দিয়ে কত ভরি সোনা কিনতে পারতেন 72 সালে, আর আজকে 8 লক্ষ কোটি টাকা অথবা 9 লক্ষ কোটি টাকা দিয়ে আপনি আসলে কত ভরি সোনা কিনতে পারবেন। তাহলে টেকনিক্যালি চিন্তা করেন যে আমার বাজেটের আকার জেনুইন সেন্সে যতটুকু বেড়েছে তার থেকে কিন্তু আমার ইনফ্লেশন বেশি বেড়েছে, মুদ্রাস্ফীতি বেশি বেড়েছে। তাহলে মুদ্রাস্ফীতির মাধ্যমেও কিন্তু আপনি কাইন্ড অফ আমার উপরে কর আরোপ করলেন। এটা কিন্তু একটা ইনডাইরেক্ট ট্যাক্সেশন বলছে অনেক অর্থনীতিবিদরা, যে আপনি অন্যায়ভাবে পিছনের ডোর দিয়ে আপনি যেহেতু মার্কেট কন্ট্রোল করতে পারছেন না, আমার কাছ থেকে এই টাকাটা শোষণ করে নেওয়া হচ্ছে। এবং এই রিয়ালিটিতে দেখেন, আমার যখন বাংলাদেশে বহু বছরে আপনার বেসিক রাষ্ট্র পরিচালনার যে ব্যয়, যেটাকে আমরা রেভিনিউ এক্সপেন্ডিচার বলি, রাজস্ব ব্যয় বলছি, সেইটা যে রাজস্ব আয় হয় তার থেকে বেড়ে গেছে। আমরা রাজস্ব ব্যয় কোনটা বলছি? রাজস্ব ব্যয় হচ্ছে আপনার সরকার পরিচালনা, আমাদের যে সরকারি প্রায় 20-22 লক্ষ আপনার সরাসরি এবং মানে এজেন্সি স্টাফ যারা, তাদেরকে যে বেতন ভাতা বোনাস দিতে হয়, এইটার খরচ, রাষ্ট্রের যে ঋণ আছে এই ঋণ পরিশোধ করবার জন্য যে সুদ দিতে হয়, এই খরচগুলোই আমাদের যে রাজস্ব আয় হয় তার থেকে বেশি। তাহলে যে ডেভেলপমেন্ট যেটা হবে, যেটাকে আমরা এডিপি বলছি, আমার যে রাস্তাঘাট, আমার ব্রিজ কালভার্ট, আমার যে লোকাল উন্নয়ন হবে, সেই টাকাটা কোত্থেকে আসবে? পুরোটা ঋণ নির্ভর হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে যদি আমি কন্টিনিউয়াসলি ঋণ করে ঘি খেতে থাকি তাহলে যেটা হবে, আমার রাষ্ট্র একসময় দেউলিয়া হয়ে যাবে। গ্লোবাল স্ট্যান্ডার্ড আছে যে আপনার জিডিপির আপ টু 60% পর্যন্ত ঋণ অ্যাকসেপ্টেবল, কিন্তু সেটা কাদের জন্য? ইউরোপ আমেরিকার মতো শক্তিশালী অর্থনীতি, যাদের ইনস্টিটিউশন স্ট্রং, যাদের অর্থনীতির আকারের ব্যাপারে তাদের আস্থা আছে, সেই রকম দেশগুলোর জন্য। কিন্তু আমার অর্থনীতিতে খুব ফ্র্যাজাইল, আমার ট্যাক্সেশন খুব ফ্র্যাজাইল, আমার যে অর্থনীতির যে যতগুলো মানদণ্ড আছে প্রত্যেকটা মানদণ্ড ভেঙে গেছে, ভঙ্গুর। সেই রকম একটা জায়গায় আমি 60% পর্যন্ত ঋণ আমার রাষ্ট্র আকারে, দেশ আকারে আমি অ্যাফোর্ড করতে পারবো কিনা। এবং জেনুইন জিডিপি সাইজের তুলনায় অনেকে বলছে যে আমার সেই লিমিট ক্রস করে গেছে।